Bismillahirrahmanirrahim. This is our fifth lecture in this semester. Topic is measures of dispersion. That is, we will explain coefficient of variance, skewness, kurtosis, and the related problems. Last class আমি coefficient of variation, that is coefficient of variance নিয়ে আমরা আলোচনা করেছিলাম সামান্য। এই ফর্মুলাটা দিয়েছিলাম coefficient of variation, that is sigma divided by x bar into 100%. What is sigma? Sigma was the standard deviation of the frequency distribution. একটা ডাটা সেটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করে তাকে যদি তার x bar is the arithmetic mean of this data set, that is frequency distribution এর একটা arithmetic mean বের করব এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব। এই দুটার ভাগফলকে 100% দ্বারা মাল্টিপ্লাই করলে যে রেজাল্ট আসবে সেটা হবে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। তো মূলত ডেফিনিশনটা হলো আমরা যদি ডেফিনিশনটাকে একটু থিওরিটিক্যালি দেখি, the coefficient of variation is the ratio of the standard deviation to the mean, অর্থাৎ সিগমা এবং এক্স বারের রেশিও কি বলা হয়? কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, দ্যাট ইজ সিভি, যা গত ক্লাসে আলোচনা করেছিলাম। The higher of the coefficient of variation, the greater the level of dispersion around the mean. অর্থাৎ এই জিনিসটা হলো কোএফিসিয়েন্টটা যত বেশি হবে ডিসপারশনের লেভেলটা তত বড় হবে, মিনের থেকে তত দূরে চলে যাবে। এটা আমি অঙ্কের মাধ্যমে এই কথাটা আরো একটু ব্যাখ্যা করব। It is generally expressed as a percentage, that is coefficient of variation percentage দিয়ে এক্সপ্রেস করা হয়, সেই জন্য 100% দ্বারা মাল্টিপ্লাই করা হয়েছে। The lower the value of the coefficient of variation, the more precise the estimate. শেষ কথাটুকু হলো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের ছোট মানটাকে স্ট্রেংথ হিসাবে ধরে নেওয়া হয়, অর্থাৎ অ্যাক্টিভনেস বেশি সেটা ধরে নেওয়া হয়। যে ডাটা সেটের কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন যত কম হবে, strength of that data set will be better. এই হলো। আর যদি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের মানটা অনেক বড় হয় তাহলে স্ট্রেংথ অফ দি ডাটা সেট তত কম হবে। এখানে একটা রিভার্স কানেক্টিভিটি, অর্থাৎ সিবি যদি বড় হয় তাহলে তার স্ট্রেংথ কমে যায়, আর সিভি যদি ছোট হয় তাহলে তার স্ট্রেংথ বেড়ে যায়। এই ডেফিনিশনের এই কনসেপ্টটা আমরা মনে রাখার চেষ্টা করব। চলো আমরা এই এর উপরে ভিত্তি করে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের উপর ভিত্তি করে আমরা যে সিভিটা পড়লাম একটি প্রবলেম সলভ করব। স্ট্রেংথ অ্যানালাইসিস টাইপের একটা কিছু আছে, দ্যাট ইজ কনসিস্টেন্সি। একটি প্রবলেম কনসিডার করেছি। দেখো প্রবলেমটা হলো যে the scores of two batsmen A and B, দুইজন ব্যাটসম্যান, একজনের নাম হলো এ আর একজনের নাম বি, in 10 innings during a certain match. মনে করো কথার কথা গত বিশ্বকাপ খেলায় দুইজন খেলোয়াড় কনসিডার করা হলো, একজন খেলোয়াড়ের নাম দেওয়া হলো এ আর একজন খেলোয়াড়ের নাম দেওয়া হলো বি। তারা বিশ্বকাপ খেলায় অনেকগুলা ইনিংস খেলেছে। ধরো তাদের র্যান্ডমলি 10টা ইনিংসের রেজাল্ট নেওয়া হলো। এ খেলোয়াড় পরপর 10টি ইনিংসের স্কোরগুলি এখানে উল্লেখ করা হলো। অনুরূপভাবে বি খেলোয়াড়ের 10টি ইনিংসের
স্কোর অ্যানালাইসিস করা হলো। এখানে স্কোর থেকে দেখা যাচ্ছে এ খেলোয়াড় 10টা ইনিংসের মধ্যে একবার ডাক মেরেছিল, সিমিলারলি বি খেলোয়াড়ও কিন্তু একবার ডাক মেরেছে, ডাকের দিক থেকে সমান। আবার যদি বলি এ খেলোয়াড় 10টি ইনিংসের মধ্যে একটি সেঞ্চুরি করেছে, অনুরূপভাবে বি খেলোয়াড় 10টি ইনিংসের মধ্যে একটি সেঞ্চুরি করেছে। এইভাবেও আমরা বলতে পারি। হ্যাঁ, আরো কতগুলি প্যারামিটারস আছে। আমরা যদি হাফ সেঞ্চুরির দিকে চিন্তা করি, দেখা যাবে এ খেলোয়াড় হাফ সেঞ্চুরি করছে 3টি, বি খেলোয়াড় হাফ সেঞ্চুরি করছে 1 2 3 4টি, তাই না? তো আসলে হাফ সেঞ্চুরি, সেঞ্চুরি, ডাক, এই যে অ্যানালাইসিস, এখান থেকে আমাদের বের করতে হবে কি? প্রথম প্রশ্ন, হু ইজ দ্য বেটার স্কোরার? কে এই দুইজন ব্যাটসম্যানের মধ্যে কে সবচেয়ে ভালো স্কোরার? আমার কথা কি বুঝতে পেরেছো? ভালো স্কোরার সে যার গত 10টি ইনিংসের গড় ভালো। বুঝা গেছে কথা? সেই ভালো স্কোরার যার লাস্ট 10 ইনিংসের মিন, দ্যাট মিন্স অ্যারিথমেটিক মিন যার ভালো, সে হবে ভালো স্কোরার। কথা কি ক্লিয়ার? তার মানে আমরা এক খেলোয়াড়ের যে ইনিংস রান করেছে তার একটি গড় বের করব, বি খেলোয়াড় যে রানগুলি করেছে তার গড় বের করব। আমরা গড় বের করা শিখেছি দুই পদ্ধতিতে। একটি পদ্ধতি হলো ডাইরেক্ট মেথডে গড় করা, হ্যাঁ, অ্যাকচুয়াল মিন মেথডে আমরা গড় করতে পারি। আরেকটা এসিউম মিন মেথডে আমরা গড় করতে পারি। ঠিক আছে? তো বিভিন্ন ভাবে আমরা গড় করতে পারি। তো ঠিক আছে, আমরা অঙ্কটা এই অঙ্কটা আমরা বোর্ডে করাবো। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা কি? দ্বিতীয় প্রশ্নটা হলো হু ইজ মোর কনসিস্টেন্ট ব্যাটসম্যান? অর্থাৎ এই দুইজন ব্যাটসম্যানের মধ্যে কার কনসিস্টেন্সি ভালো, কার কন্ট্রিবিউশন ভালো। হ্যাঁ, এই কমেন্টসটা করতে হলে আমাদের কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করতে হবে। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করব, যার কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ভ্যালুটা কম হবে সে হবে মোর কনসিস্টেন্ট ব্যাটসম্যান। কথা কি বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, কারণ ডেফিনিশনে আমরা কিছুক্ষণ আগে বলে আসছি যে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন যার কম হবে তার স্ট্রেংথ ভালো হবে। হ্যাঁ, আর যদি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনটা বড় হয়ে যায় তাহলে তার ক্যাপাবিলিটি বা স্ট্রেংথ কম হবে। এটা হলো স্ট্যাটিস্টিক্যাল একটা অ্যানালাইসিসের কথা। তো চলো আমরা এই প্রবলেমটা বোর্ডে সলভ করার চেষ্টা করি। তাহলে এই প্রবলেমটা বের করতে হলে আমাদের কি কি জিনিস লাগে একটু রিভিউ করি। দেখো, এই অঙ্কটি সলভ করতে হলে আমাদের মিন বের করতে হবে, যেহেতু বেস্ট বেটার স্কোরার এর কথা বলেছে, সো আমাদের মিন বের করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, আমাদের বলা হচ্ছে যে কনসিস্টেন্ট কার বেশি। সো কনসিস্টেন্সি বের করতে হলে আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করতে হবে। দ্যাট মিন্স কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের ডেফিনিশনটা কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই মিন। সো মিনটা উপরের অংশে করা হবে আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পরের অংশে করা হবে। সো বুঝতে পারতেছি এই অঙ্কটাতে আমাদের দুটি কাজ করা লাগবে, একটি হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর একটি কে মিন। এই দুটি করে আমরা ক্যালকুলেশন করে হ্যাঁ স্ট্রেংথ অ্যানালাইসিসটুকু কাজ শেষ করব। তো চলো আমরা এই প্রবলেমটা সলভ করি বোর্ডে গিয়ে। আমি প্রশ্নটার ডেটাগুলি অলরেডি তুলে রেখেছি। প্রশ্নের ডেটা হলো দুইজন ব্যাটসম্যানের 10টি ইনিংসের রানস গুলি এখানে দেয়া আছে।
এখন তাদের আমরা কি বের করব? বের করব মনে করো যে মিন বের করব, আর বের করব আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সিগমা বের করব। তো মিন বের করার ফর্মুলা এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার ফর্মুলা, এই দুটি ফর্মুলা কিন্তু আমাদের জানা থাকতে হবে। তাহলে আমরা প্রথমে ক্যালকুলেশনের জন্য একটা চার্ট করে নিচ্ছি। দেখো, ক্যালকুলেশন ফর কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। এই কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের যে ক্যালকুলেশনটা, সেটা আমরা দেখাচ্ছি। এখন আমি একটা চার্ট করতেছি। সেই চার্টটা হলো এক্স খেলোয়াড়ের রানগুলিকে আমি লিখতেছি। যে এক্স খেলোয়াড়ের রান আমাদের, সরি, এ খেলোয়াড়ের রানটাকে আমি এ দ্বারা ডিফাইন করলাম। এ খেলোয়াড়ের রানগুলি কি কি? 31, 27, 46, ছোট করে লিখবো কারণ আমি 10টা এখানে লিখতে হবে আমাদের। 31, 27, 46, 67, ভুল হলে বলবে, ডাটা মিস্টেক হলে। 74, তারপরে হলো 45, 0, 108, 65 এবং 42, 65 এবং 42। এই হলো এ ব্যাটসম্যানের 10টি ইনিংসের রান। এখন আমরা এখান থেকে আমরা মনে করো যে একটু করে জায়গা নাই, যদিও নিচে বোর্ড নাই, লিখতে পারতাম, আর একটু ছোট করলে হয়ে যেত। এখান থেকে আমাদের এর করেসপন্ডিং এটাকে এইভাবে ধরতে পারি যে এ আর করেসপন্ডিং কে x দ্বারা ডিফাইন করলাম, ভেরিয়েবল গুলিকে x দ্বারা ডিফাইন করলাম। তাহলে আমরা x দ্বারা যদি ডিফাইন করি, এখানে নিচে যে ডাটাটা পাবো সেই ডাটাটা আমি একটু ছোট করে, শেষেরটা 42 ছোট করে লিখে দিচ্ছি। নিচে যে ডাটাটা পাবো আমাদের n সমান কত? n সমান 10, নাম্বার অফ ফ্রিকোয়েন্সি n সমান 10, 10টি ডাটা। আর হলো এই সামেশন অফ x, এই সবগুলি ডাটার সমষ্টি কত? দ্যাট ইজ এই জায়গাটায় আমি এদিকে লিখছি সামেশন অফ x। আমরা সবগুলি ডাটার সমষ্টি ক্যালকুলেশন করে বের করতে পারি। তো সম্ভবত আমি যদি যোগ করি তাহলে এটা আসে 505। আমরা এই প্রথম ডাটাগুলি থেকে এই কাজটা করতে পারি। এখন দেখো, এখান থেকে আমরা 505 পেয়ে গেলাম। আমরা যদি এই x বার বের করতে চাই, তাহলে কিন্তু সাইড নোট থেকে আমরা x বারটা বের করতে পারবো। x বারের ফর্মুলা কি? এদিকে নিয়ে আসি আমি। x bar is equals to summation of x by n, summation of x by n। তাহলে summation of x আমরা পেলাম কত? 505, আর n হলো নাম্বার অফ ফ্রিকোয়েন্সি 10। তাহলে আমরা দেখতে পেলাম 50.5। এই x বার और এখানে ছোট্ট করে একটা a দিয়ে দিলাম, a ফর a ব্যাটসম্যান, অর্থাৎ a ব্যাটসম্যানের রানের গড় হলো 50.5। এটা আমরা প্রথম ব্যাটসম্যানের রানের গড় আমরা বের করলাম। আচ্ছা, এখন প্রথম ব্যাটসম্যানের কোএফিশিয়েন্ট যেটা আছে সিবি, কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশনটা আমরা বের করতে পারি। সো কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন বের করতে হলে
আমাদের যে কাজটুকু করতে হবে সেটা হলো সিগমা। সিগমার মানটুকু প্রথম বের করতে হবে। তো সিগমা এর যে ডেফিনিশন, সেই ডেফিনিশনটা কি? ডেফিনিশন হলো এফ এক্স মাইনাস এক্স বার সিগমা এ। সিগমা এ বলতে বোঝানো হয় কে ব্যাটসম্যানের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে এফ ইনটু এক্স মাইনাস এক্স বার হোল স্কয়ার আর ডিভাইডেড বাই এন। এটা হলো একেবারে অ্যাকচুয়াল মিন মেথড থেকে ফর্মুলাটা নিয়েছি। আমরা কিন্তু এশিয়াম মিন মেথডেও করতে পারতাম, ঠিক আছে? আমি তোমাদেরকে কিছু প্রবলেম দিব যা এশিয়াম মিন মেথডে গত ক্লাসেও দেখিয়েছি, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এশিয়াম মিন মেথডে কিন্তু আমি করেছিলাম, স্লাইডে দেখিয়েছি। আমি বিপরীতটা নিলাম অ্যাকচুয়াল মিন মেথড। এখন n এর মান আমরা জানি, n এর মান 10। f f বলতে বোঝানো হয় ফ্রিকোয়েন্সি, করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি। এখানে কিন্তু প্রত্যেকটি একটি করে ফ্রিকোয়েন্সি, অর্থাৎ 10টা ইন্ডিভিজুয়াল ডাটা, অর্থাৎ f এর মান অলওয়েজ 1। এই জিনিসটার জন্য আমি মূল ফর্মুলাটা দিয়েছি। আমাদের যখন গ্রুপ ডাটা দেয়া থাকে তাহলে একটা গ্রুপের মধ্যে 4টা 5টা 10টা ডাটা দেয়া থাকে, ওই 10 সংখ্যাটা হলো ফ্রিকোয়েন্সি। কিন্তু এখানে একটি করে ডাটা দেয়া আছে, কোনো ক্লাস ইন্টারভ্যাল দেয়া নেই। সেজন্য এই f এর মান প্রত্যেকটা মানই হলো x, আর x হলো এই ইন্ডিভিজুয়াল ডাটাগুলো, আর x বার আমরা বের করেছি। সেই ক্ষেত্রে এর সাথে তুলনা করতে হলে আমরা যদি জাস্ট বোঝানোর জন্য লিখি f হবে সবগুলি 1 1 1 1 1 1 1, অর্থাৎ এক ইনিংসে খেলেছে এজন্য 1 ফ্রিকোয়েন্সি। আর এর সাথে তুলনা করতে হলে x - x বার লাগবে। তাহলে আমরা জানি x বার হলো 50.5, তাহলে x - x বার হোল স্কয়ার একবারই আমরা ক্যালকুলেশন করে বের করে ফেলব। তাহলে এই ডাটাটা কত আসে আমরা দেখি। তাহলে দেখো, আমি অঙ্কটা করার জন্য ক্যালকুলেটর হাতে নিয়েছি। আমরা জানি x বার হলো 50.5। এই 50.5 থেকে এটা বিয়োগ করব, এগুলো আস্তে আস্তে বিয়োগ করব। বিয়োগ করে যে রেজাল্ট হবে তাকে আমরা বর্গ করব, আর বর্গ করলে টার্মটা সবসময় কি ধনাত্মক হবে। তাহলে প্রথম টার্মটা কত হয়? 50.5 থেকে বিয়োগ করব আমরা 31। তাহলে এবং এটাকে যদি বর্গ করি আমাদের রেজাল্ট আসতেছে 380.25। একবারে আমি ক্যালকুলেটর দিয়ে করেছি যেহেতু ডাইরেক্ট মেথড। তারপরে দ্বিতীয় হলো 50.5 বিয়োগ 27, ঠিক আছে? তারপরে যে রেজাল্ট পাবো তাকে আমরা বর্গ করব, বর্গ করলে রেজাল্ট আসে 552.25। তারপরে হলো 46, তাহলে 50.5 বিয়োগ 46 ইনটু এত স্কয়ার করলে আমরা পাচ্ছি 20.25। তারপরে 67 মাইনাস 50.5 আর বর্গ করলে আমরা রেজাল্ট পাবো, সবগুলি তোমাদের ম্যানুয়ালি করতে হবে, 272.25 আর 74 মাইনাস 50.5 আর একে বর্গ করলে আসবে 552.25। তারপরে 50.5 বিয়োগ 45 আর এটাকে যদি বর্গ করি তাহলে আসে 30.25। আর শূন্য বিয়োগ করলে 50 থেকে 50.5ই থাকে, তাহলে 50.5 কে জাস্ট ডাইরেক্ট বর্গ করলে আমাদের এটা আবার রেজাল্ট আসতেছে, যেহেতু শূন্য তাই আমাদের এখানে রেজাল্টটা অনেকটা বড়ই দেখা যাচ্ছে।
50.5 থেকে 0 বিয়োগ করে বর্গ করব নিয়ম অনুযায়ী। তাহলে 0.25 আর 108 বিয়োগ 50.5 একে যদি বর্গ করি তাহলে আমরা পাচ্ছি 3306.25। আরো দুটি টার্ম আছে 65 মাইনাস 50.5 এটা আসে 210.35 আর ফাইনালটি হলো 42 বিয়োগ 50.5 সমান এত। এটাকে যদি আমরা বর্গ করি তাহলে আসে 72.25। আমরা ডাইরেক্ট মেথডে করছি যার ফলে ডাটাগুলি অনেকটা বড় বড় এসেছে। গত ক্লাসে এসিউম মেইন মেথডে করেছিলাম। তো এসিউম মেইন মেথডে এই ডাটাগুলি অনেকটা ছোট হয় যেহেতু অনুমিত গড় একটা ধরে নেওয়া হয়। তো যাই হোক আমরা এখন এই 10টা ডাটা যোগ করব। তাহলে যোগ করব 210.25 210.25 যোগ 3306.25 যোগ 2550.25 যোগ 30.25 যোগ 552.25 যোগ 272.25 যোগ 20.25 যোগ 552.25 যোগ 380। যাই হোক সবকিছু মিলে হিসাব নিকাশ করলে আমরা এখানে যে রেজাল্টটা পেলাম এখানে জায়গা স্বল্প। আচ্ছা ঠিক আছে, লেখা যাবে যে সামেশন অফ x মাইনাস x বার হোল স্কয়ার সমান আমরা পেলাম 7446.45। আচ্ছা আমি জানি না অঙ্ক হয়েছে কিনা, যাই হোক ভুল হলেও ভুল, কিছু করার নাই, আমরা জাস্ট নিয়মটি শিখতেছি। এখন আসো আমরা কিন্তু f এর মান যে 1, এই এখানে যদি f টা লাগিয়ে দেই তাও কিন্তু একই রেজাল্ট আসবে। খেয়াল করেছো আমি f দিতে ভুলে গিয়েছি। যদি f দিও দেই কোনো মানের পরিবর্তন হবে না, কারণ আমাদের ডাটা হলো একটি করে। তো যাই হোক এখন এখানে মানটুকু আমরা বসিয়ে দিব। এই মানটা পেয়েছি কত 7446.45 আর নিচে আছে 10। তাহলে এটাকে আমরা ভাগ দিব 10 দিয়ে, একটা রেজাল্ট পেলাম। আর এখন সেই রেজাল্টটাকে বর্গমূল করব, ঠিক আছে? তাহলে স্কয়ার রুট অফ অ্যানসার যদি করি আমরা পেলাম 27.29। এই হলো সিগমা এ, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দি ব্যাটসম্যান এ। এ ব্যাটসম্যানের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো 27.29। আসলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলতে কি বুঝি এই কথাটা একটু বলে নিই। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো তার এভারেজ থেকে, তার এভারেজ একটি মান আছে, এই এভারেজ মান থেকে তার বিচ্যুতি অর্থাৎ তার খেলোয়াড় যে শৈলী সেটা কতটুকু ফ্লাকচুয়েট হয়, কতটুকু দূরে যায়, কত খারাপ করে বা কত ভালো করে, এর যে বিচ্যুতি অ্যানালাইসিস এটাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলে। দেখো 50.5 হলো তার গড় আর তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো 27.29। এখন বলেছিলাম এ খেলোয়াড়ের সিভি বের করব, অর্থাৎ সিভি ফর এ, এ খেলোয়াড়ের কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। তাহলে ফর্মুলা অনুযায়ী আমরা জানি সিগমা এ বাই এক্স বার এ, কিছুক্ষণ আগে এরকম ফর্মুলা দিয়েছি। এ খেলোয়াড়ের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই এ খেলোয়াড়ের মিন ইনটু 100%। তাহলে ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি দেখো, বসিয়ে দেই।
27.29 by 50.5 into 100%। তাহলে আমরা রেজাল্ট পেলাম এত ভাগ 50.5 তো ইনটু 100, তাহলে 27.29 ভাগ দিব 50.5 দিয়ে এত ইনটু 100, আমরা পেলাম এ খেলোয়াড়ের কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন আসে 54.04%। এ খেলোয়াড়ের কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। এতক্ষণ আমরা একজন খেলোয়াড়ের ডাটা অ্যানালাইসিস করলাম, এখনো কোনো প্রকার কমেন্টস করতে পারিনি। আমাদের দুটি কমেন্টস করতে হবে। কোন খেলোয়াড়ের মানে প্রশ্নটা হলো আমাদের প্রশ্নটা কি যেন ছিল মনে আছে? আচ্ছা আমি একটু দেখে নেই। আমাদের প্রশ্নটা ছিল যে কার স্কোর ভালো বেশি। প্রথম প্রশ্নটা হুইচ ব্যাটসম্যান স্কোরস ইজ দ্য বেটার, এ এবং বি এর কার স্কোর ভালো। এখন স্কোর ভালো অ্যানালাইসিস করার জন্য আমি এ খেলোয়াড়ের অ্যারিথমেটিক মিনটা বের করেছি, ওকে। আর স্ট্রেংথ অ্যানালাইসিস করার জন্য এ খেলোয়াড়ের কি বের করলাম, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করেছি। এই দুটি মান আমি এখন লিখে রাখি, পরে অ্যানালাইসিস করব। অর্থাৎ XA is equals to 50.5 আর হলো আমরা কত পেয়েছি CVA সেটা পেয়েছি 54.04%। এই দুটো পেয়েছি প্রথম খেলোয়াড়ের জন্য। আমরা এখন কোনো প্রকার মন্তব্য করতে পারবো না। মন্তব্য করতে হলে আমাদের তাহলে দ্বিতীয় খেলোয়াড়ের অ্যানালাইসিসটা করতে হবে। চলো আমরা দ্বিতীয় খেলোয়াড়ের অ্যানালাইসিসটা করে আসি। আমি প্র্যাকটিক্যালি অঙ্কটা করার মূল উদ্দেশ্য হলো তোমরা কিন্তু ঠিক এইভাবেই প্র্যাকটিক্যালি তোমাদের এক এক করে করতে হবে, না করলে কিন্তু রেজাল্ট গুলি তোমার হবে না। ঠিক আছে, আমি কোনো আউটপুট তেমন পাচ্ছি না, সেজন্য আমি ম্যানুয়ালি একটি অঙ্ক করে দেখাচ্ছি যে এইভাবেই তোমাদের ম্যানুয়ালি করতে হবে। আচ্ছা ঠিক আছে, চলো দ্বিতীয় অ্যানালাইসিসটা আমরা করে থাকি। একইভাবে রিপিটেড প্রবলেম হবে। তাহলে বি খেলোয়াড়, সেটা আবার নতুন অঙ্ক। আমরা যদি ধরি এটা নতুন করে বি খেলোয়াড়ের জন্য এটা এক্স ভেরিয়েবল ধরলাম এবং আমাদের আছে 21 35 তারপরে 58 42 0 then 103 89 21 তারপরে 55 এবং ফাইনালি আছে 78। আচ্ছা, এখন আমরা এই সবগুলি যোগ করে 10 দিয়ে ভাগ করলে, হ্যাঁ সবগুলি যোগ করলে কত হয় দেখো, একটু যদি যোগ করে আমাকে বলতে পারো তাহলে তোমাদের জন্য ইজি হয়। আমি একটু যোগ করেছি, এই সবগুলি যোগ করলে হয় 502। আর সেই ক্ষেত্রে আমরা x বার b অর্থাৎ বি ব্যাটসম্যানের অ্যারিথমেটিক মিন কত হবে, 502 আসে এটা তাহলে 50.2। খুব সহজেই কিন্তু একটি উত্তর পেয়ে গেলাম, xb হলো 50.2। হু ইজ দা বেটার স্কোরার, উত্তরটা কি আসতে পারে বলো তো? Yes sir, এ, কারণ এর গড় বেশি, এর গড় হলো 50.5 আর আমরা বি এর গড় পেয়েছি 50.2। তো এ ইজ দা বেটার স্কোরার। তো এই কথাটা আমরা লিখে নিব। এখন আমাদের এই টার্মস গুলি বের করতে হবে। x
তাহলে 50.52 থেকে আগের মতোই ক্যালকুলেশন গুলি ড্রব্যাক করতে হবে। 50.2 মাইনাস 21 তাকে বর্গ করতে হবে। বর্গ করলে যে রেজাল্ট আসে সেটা দেখা যাচ্ছে 8852.64। 35 মাইনাস 50.2 আর তাকে যদি বর্গ করা হয় রেজাল্ট আসে 231.04। তারপরে হলো 58 মাইনাস 50.2 এটাকে বর্গ করলে তোমার রেজাল্ট আসতেছে 60.84। তোমরা ইচ্ছা করলে টেবিল আকৃতিতে করে করে করতে পারো, ঠিক আছে। দেন 42 মাইনাস 50.2 বর্গ করলে আসে 67.24। আর শূন্য হলে ওই পুরোটুকুই থাকবে, অর্থাৎ এটা আসবে 2520.04। আর 103 মাইনাস 50.2 আর বর্গ করলে হবে 2787.84। আর 89 মাইনাস 50.2 বর্গ করলে হচ্ছে, আচ্ছা এই অঙ্কটা আবার করে একটু ভুল করেছি মনে হয়। 89 মাইনাস 50.2 সমান এত, এর বর্গ করলে আসে 1505.44। দেন 21 মাইনাস 50.2 এত, আর এটাকে যদি আমরা বর্গ করি, বর্গ করলে আসে 852.64। 55 মাইনাস 50.2 বর্গ করলে আসে 23.04। 78 মাইনাস 50.2 এত, এবং এটাকে বর্গ করলে আসতেছে 772.84। আচ্ছা, এখন আমরা এই সবগুলি যোগ করব। যোগ 23.04 যোগ, তোমরা নিজেরা যোগ করে দেখো। 5 8 5 স্যার 9673.6। আচ্ছা আবার বলো 9 9673.6। 73 তারপরে 0.6। আচ্ছা ঠিক আছে, তোমারটা আমি একটু ক্রস চেক দেই। 552.64 প্লাস 1505.44 যোগ 87.84 যোগ 2520.04 যোগ 67.24 প্লাস 60.84 যোগ 231.04 যোগ 852.64 9673.6। থ্যাংক ইউ। তোমার রেজাল্ট এবং আমার রেজাল্ট হুবহু মিলে গিয়েছে, তাহলে আমাদের অঙ্কটা হয়েছে। তাহলে আমরা এখানে বসিয়ে দিচ্ছি যে 9673.6 বাই 10। একে আমরা ভাগ করব 10 দিয়ে, এটা রেজাল্ট পেলাম। এবং বর্গমূল করলে আসবে আমাদের 31.10। হ্যাঁ, তাহলে আমরা পেলাম 31.10। আর
সিভি বের করলে আসবে এটা বি আর এটা হবে বি, মানটা বসিয়ে দিলে 31.10 ভাগ ভাগ হবে 50.2, তো ইনটু 100%। তাহলে ওর স্ট্রেংথ বেড়ে যাচ্ছে, মানে 61.96%। আমরা আমাদের যে প্রবলেমটা নিয়েছিলাম সেই প্রবলেমের সবগুলি ডাটাই পেয়ে গিয়েছি। কি পেলাম, আরএক্স এর ডাটার মধ্যে পেলাম এক্সপি, এই যে এক্সপি পেয়েছি 50.2, আর হলো সিভিবি সেটা পেয়েছি 61.96%। আচ্ছা, এই দুটো থেকে আমাদের কমেন্টস করতে হবে, অর্থাৎ রিমার্ক যে আছে সেটা আমরা লিখে দিতে পারি এইভাবে যে এক নম্বরের প্রশ্নটা ছিল হু ইজ দা বেটার স্কোরার, তাহলে আমরা লিখব এজ x bar of a is greater than x bar of b, then a is the better scorer। ঠিক আছে, এ হলো ভালো স্কোরার, এটা আমরা মোটামুটি প্রশ্ন থেকে এসকিউ আর বুঝতে পারছি। আর নাম্বার টু প্রশ্নটা ছিল হু ইজ মোর কনসিস্টেন্ট ব্যাটসম্যান, কে কনসিস্টেন্টের দিক থেকে বেশি। তাহলে আমরা কিছুক্ষণ আগে বলেছি সিভি যার কম হবে সে হবে মোর কনসিস্টেন্ট বলেছিলাম থিওরিতে। তাহলে প্রথমের সিভি হলো 54 আর দ্বিতীয় জনের সিভি হলো 61, তাহলে এই দুইটার মধ্যে তার সিভি কম, সুতরাং এ হবে মোর কনসিস্টেন্ট ব্যাটসম্যান। তাহলে আমরা লিখবো যে সিন্স সিভিএ less than CVB, then A is more consistent, more consistent batsman। সচরাচর যার গড় ভালো থাকে সেই কম্পারেটিভলি মোর কনসিস্টেন্ট হয়, তবে গড় ভালো মাঝে মাঝে অনেক রান করেছে আর মাঝে মাঝে শুধু ডাক মারে, এই টাইপের খেলোয়াড় কিন্তু আবার মোর কনসিস্টেন্ট হয় না। আবার সেই টাইপের ডাটা আমরা দেইনি। অনেক সময় আমাদের দেশে একজন খেলোয়াড় ছিল, না এখন মনে হয় আশরাফুল, মেবি আশরাফুল কি করতো, মাঝে মধ্যে একটা দুইটা সেঞ্চুরি করতো, আবার কয়েক ম্যাচ ডাক, আবার কয়েকদিন পরে আবার এরকম। তাকে কিন্তু এভারেজ করলে তার কনসিস্টেন্সি ভালো আসবে না, হ্যাঁ, সেই ক্ষেত্রে সে কনসিস্টেন্ট ব্যাটসম্যান হবে না। যেমন লাস্ট ওয়ার্ল্ড কাপে আমাদের দেশের একজন খেলোয়াড় গ্রাজুয়ালি কিন্তু রান করে গিয়েছে, প্রায় প্রতি ম্যাচে 50 100 50 100 এরকম এভারেজটা তার ভালো ছিল। সেই ক্ষেত্রে ওই সার্টেন টুর্নামেন্টে সে কি হয়েছিল, মানে স্ট্রেংথ একজন ব্যাটসম্যান, কনসিস্টেন্সি তার অনেক বেশি ছিল। তো যাই হোক, আমরা স্ট্যাটিস্টিক্যাল ডেটার মাধ্যমে এই কয়েকটি জিনিস আলোচনা করলাম, কিভাবে মিন বের করতে হয়, কিভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হয়, এবং কিভাবে কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন বের করতে হয়। এই টাইপের প্রবলেমস আমাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে। আর আমরা নিশ্চয়ই তোমরা ইপিএসও তোমাদের যে ফার্স্ট ক্লাস টেস্টের করেসপন্ডিং অ্যাসাইনমেন্ট আশা করি সেটা ভালোভাবে করবে। এখন আমাদের যে স্লাইডটি আমি আলোচনা করতেছিলাম সেই স্লাইডটি নিয়ে আসলাম এবং
এই স্লাইডের দুটা পার্টি কমপ্লিট করলাম। হু ইজ দ্য বেটার স্কোরার এন্ড হু ইজ মোর কনসিস্টেন্ট ব্যাটসম্যান। এটা মোটামুটি আশা করি তোমরা পারবে এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসলে। তার মানে প্রথমে আমাদের এভারেজ মিন, দ্যাট ইজ অ্যারিথমেটিক মিনটা বের করব। তারপরে কনসিস্টেন্সির জন্য কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন লাগে, আর কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের জন্য আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমরা বের করব। আজকে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করেছি, তবে সেই মেথডটা ছিল ডাইরেক্ট মেথড। গত ক্লাসে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করেছিলাম, দেখিয়েছিলাম, সেটা ছিল অ্যাসিউমিং মিন মেথড। দুই ভাবেই তোমরা করতে পারো, কোনো সমস্যা নাই। এখন এই টাইপের একটি প্রবলেম ইন্ট্রোডিউস করেছি তোমাদের জন্য। প্রবলেমটা দেখো, এটা হোমওয়ার্ক হিসেবে দিয়েছি, প্র্যাকটিস। যে ইউ আর গিভেন বিলো দ্য ডেইলি ওয়েজেস পেড টু ওয়ার্কার্স ইন টু ফ্যাক্টরিজ এক্স এন্ড ওয়াই। অর্থাৎ মনে করো যে দৈনিক দুটা কোম্পানি আছে বা ফ্যাক্টরি আছে, ডেইলি ওয়েজ 22 টাকা থেকে 23 টাকা দেওয়া হয়, সরি 22 থেকে 23, আর ফ্যাক্টরির নাম্বার অফ ওয়ার্কার্স হলো 15 জন। এটা টাকায় ধরতে পারো বা ডলারে ধরতে পারো, রুপিতে ধরতে পারো, সেটা আমাদের ইচ্ছা। কারণ 22 থেকে 23 টাকা কোনো মজুরি নেই। যদি আমরা এটা ডলারে ধরি তাহলে অনেক টাকা হয়ে যায়, নো প্রবলেম। এটা রুপিতে ধরতে পারি বা যাই হোক, এটা আমাদের অঙ্কের জন্য একটা অঙ্ক। আর এখানে কতগুলি ডাটা দেওয়া আছে দেখো, 22 থেকে 23, 15 ফ্যাক্টরি, এক্স ফ্যাক্টরির নাম্বার অফ ওয়ার্কার্স আছে 15 জন, আর এই ওয়াই ফ্যাক্টরির নাম্বার অফ ওয়ার্কার্স আছে 25 জন। 23 থেকে 24, 30, 40, 24 থেকে 25, এইভাবে 25 থেকে 26, 27 থেকে 27। এখানে একটা ডাটায় মিস্টেক আছে, আমি খেয়াল করিনি, বই থেকে নেওয়া। মিস্টেকটা অবশ্যই তোমরা ক্লিয়ার করে নিবে। এটা হবে 27 থেকে 28। হ্যাঁ, যেমন এখানে 28 হবে, 28 না হয়ে গেছে কত, 21। এটা একটা গ্রেট মিস্টেক। ঠিক আছে, আমরা এখানে দেখব যে আমাদের ডাটার যে ক্লাস ইন্টারভ্যাল, সেই ক্লাস ইন্টারভ্যালটা কিন্তু কন্টিনিউয়াস। 22 থেকে 23, 23 থেকে 24, 24 থেকে 25, 25 থেকে 26, 26 থেকে 27, তো 27 থেকে এটা 28ই হবে, 28 থেকে 29। ঠিক আছে, ওয়ার্কার্সদের ক্যালকুলেশন, কোন ক্লাস ইন্টারভ্যালে কয়জন করে ওয়ার্কার্স কাজ করে, তার একটা ডাটা দেওয়া আছে। আশা করি প্রশ্নটা বুঝতে পারছো যে কি বোঝাতে চাচ্ছে। প্রশ্নটা হলো দেখো, ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স, সঠিক মেজারমেন্ট ব্যবহার করে দুটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্নটা কি, হুইচ ফ্যাক্টরি পেজ হায়ার এভারেজ ওয়েজ, কোন ফ্যাক্টরি গড়ে ভালো বেতন দিয়ে থাকে। কথা কি বুঝে আসছে? কোন ফ্যাক্টরি গড়ে ভালো বেতন দিয়ে থাকে, তার মানে যে ফ্যাক্টরির ওয়েজের গড় যত বেশি হবে সেই ফ্যাক্টরি ভালো দিয়ে থাকে। এখানে কিন্তু এই 15, এটা হলো এফ এর মান, মনে রাখিও। অঙ্কটা এতক্ষণ যে করে দিয়েছি ঠিক ওইটার মতো না, একটু ডিফারেন্ট আছে। এই 15 হলো এফ এর মান, ফ্রিকোয়েন্সি। তাহলে এক্স পাবে কোথায়, এক্স হবে ক্লাস ইন্টারভ্যালের মিড পয়েন্ট। ক্লাস ইন্টারভ্যালের মিড পয়েন্ট গুলি হবে এক্স, অর্থাৎ প্রথম এক্স হবে 22 আর 23, 22.5, পরেরটা হবে 23.5, এগুলি হলো এক্স। ঠিক আছে, আমরা যে কিছুক্ষণ আগে এক্স মাইনাস এক্স বার ক্যালকুলেশন করছি, সেই এক্স হলো এদের মিড পয়েন্ট। অতএব এই অঙ্কটা করার আগে অবশ্যই আগের অঙ্কগুলি, ক্লাস ইন্টারভ্যাল বেসড অঙ্কগুলি আমাদের, এটাতে 25 থেকে 26, এটা হচ্ছে স্যার মিড পয়েন্ট। হ্যাঁ, 1 2 3 4 5 6 7, অ্যাসিউম মিন যখন করবে তখন হবে 25.5 কে তুমি এ ধরে নিবে, অনুমিত গড় ধরে নিবে। বুঝাতে পেরেছি?
এই টাইপের অঙ্ক কি কিন্তু হ্যাঁ আগের ক্লাসেও আমরা করেছি। অ্যাসিউমিং মিনটা আমরা এই জায়গায় ধরে নিব, তাহলে আমাদের জন্য সহজ হবে। ঠিক আছে, কারণ 7টা ক্লাস আছে দেখো, উপরে 3টা, নিচে 3টা, মাঝে একটা। তাহলে এই অ্যাসিউমিং মিন থেকে তুমি এ ফ্যাক্টরির এক্স ফ্যাক্টরির মিনটা বের করবে, ওয়াই ফ্যাক্টরির মিন বের করবে। যেই মিনটা বড় হবে, হ্যাঁ, তাকে বলা হবে বেশি ওয়েজ দিচ্ছে, হুইচ ফ্যাক্টরি পেজ হায়ার এভারেজ ওয়েজ, এটা গেল। আর দ্বিতীয় প্রশ্ন, হুইচ ফ্যাক্টরি হ্যাজ এ মোর কনসিস্টেন্ট ওয়েজ স্ট্রাকচার, কোন ফ্যাক্টরির ওয়েজ স্ট্রাকচারটা ভালো। তাহলে ওয়েজ স্ট্রাকচার ভালো অ্যানালাইসিস করতে হলে প্রথম ফ্যাক্টরির কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করতে হবে, দ্বিতীয় ফ্যাক্টরির কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করতে হবে। এই দুটির কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের মধ্যে যার সিবি এর মান কম হবে তারই কনসিস্টেন্সি ভালো ধরা হবে ফর ওয়াইজ স্ট্রাকচারে। অর্থাৎ ঠিক আগের অঙ্কটার মতো এখানেও একই রকম অঙ্ক। তো এখানে ডাটাগুলি দেয়া আছে তোমার ক্লাস ইন্টারভেল বেসড ডাটা, আর আগের ডাটাগুলি ছিল ডিসক্রিট ডাটা, ভিন্ন ভিন্ন ডাটা। এই ডাটাগুলি থেকে আমরা ফ্রিকোয়েন্সি সবগুলি একই ছিল, এখানে কিন্তু ফ্রিকোয়েন্সি ভিন্ন। হ্যাঁ, খেয়াল রাখিও ফ্রিকোয়েন্সি গুলি ভিন্ন ভিন্ন ফ্রিকোয়েন্সি কিন্তু, তাই না? টোটাল ফ্রিকোয়েন্সি গুলির যোগফল হলো n। যদি x ফ্যাক্টরির n কত, তাহলে হবে প্রথম ফ্রিকোয়েন্সি গুলির যোগফল, আর y ফ্যাক্টরির n হবে টোটাল ফ্রিকোয়েন্সির যোগফল। অঙ্ক অবশ্যই তোমাকে হাতে কলমে করতে হবে, সো না করলে তুমি জিনিসগুলি বুঝবে না যে কিভাবে হচ্ছে। এই ছিল মোটামুটি আমাদের গত ক্লাস পর্যন্ত লেখাপড়া। আমরা একটু পেছনে পড়ে গিয়েছি, কোনো সমস্যা নাই। আজকে আমরা আমাদের স্লাইডের টপিকটা ছিল কিন্তু একটু ডিফারেন্ট। দেখুন, সিভি, স্কিউনেস, কার্টোসিস। এখন আমি সিবি এর নিয়ে আলোচনা করেছি, এটা গত ক্লাস পর্যন্ত রিলেটিভ ছিল। আমরা মিন ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পড়ার পরে কিন্তু সিভি পড়ার কথা ছিল, পারিনি, আজকে শেষ করলাম। তো মূলত সিভি আসলে এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়ে যায়, মিন ডেভিয়েশন আলাদা আমরা শিখিয়েছি। এখন চলো আমরা আমাদের যে স্কিউনেস এন্ড কার্টোসিস রিলেটেড থিওরিটিক্যাল কিছু আলোচনা করব, আর ম্যাথমেটিক্যাল লেখাপড়াগুলি আগামী ক্লাসে করতে হবে। ঠিক আছে, তাহলে চলো এবার আমাদের পরবর্তী টপিক। এগুলি হলো থিওরিটিক্যাল আলোচনা, আর থিওরিটিক্যাল আলোচনাগুলি মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। মেজার্স অফ স্কিউনেস এন্ড কার্টোসিস, টাইটেল অফ দি টপিক। The central tendency tells us nothing about the shape of the distribution. এই যে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করলাম, মিন ডেভিয়েশন বের করলাম, হ্যাঁ, এগুলি দিয়ে আমরা সিভি অ্যানালাইসিস করতে পেরেছি, কিন্তু আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের যে গ্রাফ হয়, এই গ্রাফের কোন রকম কমেন্টস আমরা করতে পারতেছি না। গ্রাফ বেসড কমেন্টস আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি দিয়ে করতে পারতেছি না। সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে আমরা কিন্তু শিখেছি মিন, মিডিয়ান, মোড, these are the central tendency terms। তাহলে এই ক্ষেত্রে আমাদের নতুন দুটি ডেফিনিশনের দরকার হবে। সেই দুটি ডেফিনিশন হলো, একটি স্কিউনেস আর একটি হলো কার্টোসিস। স্কিউনেস এর বাংলা কি জানি না, তবে বক্রতা হতে পারে। স্কিউড মানে কতটুকু আনত বা বক্র, এই টাইপের। তো আমরা স্কিউড জিনিসটা কি আলোচনা করব পরবর্তীতে। তো এখানে দুটি টার্ম, একটি হলো স্কিউনেস, another one is কার্টোসিস। The histogram is an effective graphical technique for showing both the skewness and kurtosis of the data set. আমরা এর আগে হিস্টোগ্রাম অ্যানালাইসিস করেছি, গ্রাফ করিয়েছিলাম। সো এখানে এই হিস্টোগ্রাম কথাটা বলার সাথে সাথেই হিস্টোগ্রামের চিত্রটা কি রকম হয় তা আমাদের মাথায় কাজ করাতে হবে। কাজ যদি না করে প্রথম দিকে স্লাইড দেখতে হবে যে হিস্টোগ্রামটা এখানে আসছে, হিস্টোগ্রাম জিনিসটা কি একটু দেখে আসি।
তাহলে এখানে বলা হচ্ছে যে হিস্টোগ্রাম ইজ দ্য ইফেক্টিভ গ্রাফিক্যাল টেকনিক্স ফর শোয়িং বোথ দ্য স্কিউনেস এন্ড কার্টোসিস অফ দি ডাটা সেট। এবার স্কিউনেস জিনিসটা কি, অর্থাৎ তার ডেফিনিশনটা কি, আমরা ভিন্ন ভিন্ন ভাবে ডেফিনিশনটা ডিফাইন করার চেষ্টা করেছি। স্কিউনেস মেজার্স দ্য ডিগ্রি অফ অ্যাসিমেট্রি এক্সিবিটেড বাই দ্য ডাটা। আচ্ছা, অ্যাসিমেট্রি কি? সিমেট্রি আমরা বুঝি, সিমেট্রি হলো প্রতিসাম্য। প্রতিসাম্যের যে রিভার্স রিলেশন, বিপরীত সম্পর্কটা, সেই সম্পর্কটাকে বলা হয় অ্যাসিমেট্রি। বিপরীত হলো সিমেট্রির বিপরীত। তাহলে স্কিউনেস দ্বারা অ্যাসিমেট্রি, গ্রাফের অ্যাসিমেট্রি এক্সিবিট করা হয়। আমি জিনিসটা আরো একটু দেখাবো, একটু বোর্ডে দেখিয়ে আসি, না হয় জিনিসটা বুঝবে না। এখানে মনে করো দু তিনটা গ্রাফ ড্রয়িং করলাম। একটি গ্রাফ এই টাইপের, এই অ্যাক্সিসের সাপেক্ষে আমরা একটা জিনিস খেয়াল করেছি যে গ্রাফটার বাম দিক থেকে আস্তে আস্তে স্লো মোশনে উপরে উঠেছিল, তারপরে হঠাৎ করে নিচে নেমে গিয়েছে। এই গ্রাফের এই প্যাটার্নটাকে বলা হয় অ্যাসিমেট্রিক রিলেশন। এটা এই টাইপেরও হতে পারে যে হঠাৎ করে উপরে উঠলো আর শেষে আস্তে আস্তে নিচে নামলো। দুইটা কিন্তু দুই রকমের। আস্তে আস্তে উপরে উঠেছে বাম দিকে, পরে ডান দিকে এসে ডাউন হয়েছে কুইকলি। আর এই গ্রাফটা হলো তোমার হঠাৎ করে উপরে উঠেছিল, তারপরে আস্তে 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 নিচে নেমেছে। তাহলে এই দুটি গ্রাফ কিন্তু অ্যাসিমেট্রিক গ্রাফ বলা হয়। আর সিমেট্রিক গ্রাফ হলো যেই হারে উপরে উঠবে সেই হারেই যদি নিচে নামে। হ্যাঁ, রেটটা যদি দুই দিক থেকেই সমান হয়, উপরে নিচে নামার জিনিসটা যদি সেম থাকে, তাহলে সিমেট্রিক বলা হয়। ঠিক হয়নি, আর একটু ছোট হবে। তাহলে আমরা কিছুক্ষণ পরে আরো দেখাবো এই টাইপের। তাহলে স্কিউনেস বা বক্রতা দুই প্রকারের হতে পারে। ডান দিকে বাম দিকে প্রথমে আস্তে আস্তে গ্রাফটা ইনক্রিজিং হবে আর হঠাৎ করে ডিক্রিজিং হবে, তার উল্টাটা দুই দিকেই সমান হতে পারে। এই হলো স্কিউনেস এর অ্যাসিমেট্রিক রিলেশন। আমরা এখন তাহলে স্কিউনেস মেজার্স দ্য ডিগ্রি অফ অ্যাসিমেট্রি এক্সিবিটেড বাই দ্য ডাটা। দ্য টার্ম স্কিউনেস রেফার্স দ্য ল্যাক অফ সিমেট্রি। অর্থাৎ সিমেট্রির ঘাটতিটাকে স্কিউনেস দ্বারা মেজার করা হয়। ইফ স্কিউনেস ইকুয়ালস টু 0, দ্য হিস্টোগ্রাম ইজ সিমেট্রিক অ্যাবাউট দ্য মিন। অর্থাৎ আমরা যে মাদের যে চিত্রটা দেখিয়েছিলাম শেষেরটা, সেখানে স্কিউনেস হলো 0, আর 0 হলে সেটা উভয় পাশেই সিমেট্রিক হয়, সেজন্য হিস্টোগ্রামটা তখন পাওয়া যাবে সিমেট্রিক। আমরা পরের স্লাইডে আরো ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করেছি যে প্রথমে একটি চিত্র নিয়েছি, যে চিত্রটাতে দেখানো হয়েছে যে যদি সিমেট্রিক হয়, কোন গ্রাফ যদি সিমেট্রিক হয় এবং মিড পয়েন্টে, একেবারে মিড পয়েন্টে, ওকে, মিড পয়েন্টে এই প্লেসে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এই প্লেসে মিন, মিডিয়ান এবং মোড তিনটাই সমান হয়। কথাটা আমি আবার বলছি, যদি কোনো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের আমরা যখন হিস্টোগ্রাম ড্রয়িং করি, এই হিস্টোগ্রামটা যদি সিমেট্রিক গ্রাফ হয়, অর্থাৎ যেইভাবে উপরে উঠেছে ঠিক সেইভাবে নিচে নামে, এই টাইপের গ্রাফগুলিকে বলা হয় সিমেট্রিক গ্রাফ। এবং তার মিড পয়েন্টে মিডিয়ান, মোড এবং মিন তিনটাই কি হবে? সমান হবে। এটা একটি মেজারমেন্ট। আচ্ছা, আর স্কিউনেস দুই প্রকার।
একটিকে বলা হয় পজিটিভ স্কিউড, আরেকটিকে বলা হয় নেগেটিভ স্কিউড। পজিটিভ স্কিউড হলো প্রথমে হঠাৎ করে উপরে উঠে যাবে, দেন আস্তে 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 নিচে নামবে, অর্থাৎ ডান দিকের গ্রাফটা ডাউনওয়ার্ড স্লোলি। আর নেগেটিভ স্কিউড হলো প্রথমেই আস্তে 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 উপরে উঠবে, দেন হঠাৎ করে নিচে নেমে যাবে। এই টাইপের স্কিউডকে বলা হচ্ছে নেগেটিভ স্কিউড। এই পজিটিভ এবং নেগেটিভ স্কিউডের মধ্যে মোড, মিন, মিডিয়ান কোথায় থাকে তার একটু অ্যানালাইসিস দেখানো হয়েছে। দেখো যে মিড পয়েন্টে বিশেষ করে আমাদের পজিটিভ স্কিউডের মোডটা পাওয়া যাবে। মোড মানে সর্বোচ্চ ভ্যালু, মানে সর্বোচ্চ সংখ্যক ডেটা, সেটাই তো মোড, অর্থাৎ গ্রাফের সর্বোচ্চ চূড়াটা যেখানে সেখানে হবে মোড। তারপরে আছে মিডিয়ান, অর্থাৎ এই টোটাল ডাটা সেটের মধ্যমানটা কোথায় আসে, মধ্যমান কোথায় আসে, এবং ফাইনালি পাওয়া যাবে মিন। এই হলো মিন। তার মানে দেখা যাচ্ছে গ্রাফের পজিটিভ স্কিউডের সময় মোড সবচেয়ে বড় থাকে, আর এখানে যত ডানে যাচ্ছে ভ্যালু কিন্তু তত কমে যাবে। সেই ক্ষেত্রে এই কথাগুলি এখানে লেখা আছে, ইফ মিন ইজ গ্রেটার দেন মোড, মিন যদি মোডের চেয়ে বড় হয়, তাহলে এটাকে বলা হয় পজিটিভ স্কিউনেস। এই যে দেখো পজিটিভ স্কিউনেস। তাহলে তোমার প্রশ্ন হইতে পারে, স্যার মিন মোডের চেয়ে বড় কিভাবে বুঝবো? এই প্রশ্নটা তোমরা করতে পারো, আমি উত্তরটা দিচ্ছি। এই যে মিন বরাবর যে রেজাল্ট, এই পয়েন্টের মান যত, মনে করো এটার মান হলো 2, তাহলে মোডের মানটা কিন্তু 2 এর চেয়ে কম হবে না বেশি হবে? তোমরা কি বুঝতেছো? কম হবে। কম হবে, যেহেতু বামে কম হবে, তার মানে মিডিয়ান মিন যদি মোডের চেয়ে বড় হয়, তাহলে যে স্কিউনেসটা হবে সেই স্কিউনেসটা হবে পজিটিভ স্কিউ। একইভাবে উল্টাটা যদি হয়, এখানে দেখো, এখানে কিন্তু মিন মোডের চেয়ে কে ছোট, মোড বড়, কারণ এই ভ্যালুটা ডানে আছে, ডানের মানটা বামের মানের চেয়ে বড়, এই ক্ষেত্রে মোড সবচেয়ে বড়। মোড যদি মিনের চেয়ে বড় হয়, অর্থাৎ মিন যদি ছোট হয় মোডের চেয়ে, তাহলে হবে আমাদের নেগেটিভ স্কিউড। এগুলি তোমরা একটু গ্রাফ এবং রিলেশন ধরে ধরে বুঝে বুঝে মেমোরিতে নিতে হবে, না হয় পেস লাগিয়ে যাবে। এখান থেকে তোমাদের এমসিকিউ, অর্থাৎ পরবর্তী সিটির এমসিকিউ হবে। সেই ক্ষেত্রে জানা থাকলে ভালো করে বলতে পারবে। থার্ড যে কন্ডিশনটা, মিন এবং মোড দুইটা সমান হলে সেই ক্ষেত্রে স্কিউনেসটা হবে 0, যা আমরা প্রথম চিত্রে দেখিয়েছি। মিন, মিডিয়ান, মোড হলে সবই যদি একই হয়, তাহলে এখানে স্কিউনেসটা থাকে 0। তাহলে স্কিউনেস 3 প্রকার, একটা হলো জিরো স্কিউনেস, নেগেটিভ স্কিউনেস, পজিটিভ স্কিউনেস। আশা করি এই চার্টের মাধ্যমে ভালো করে বুঝে তোমরা এই জিনিসগুলি ক্লিয়ার করবে। হোয়াট ইজ স্কিউনেস, কাইন্ডস অফ স্কিউনেস, পজিটিভ স্কিউনেস, নেগেটিভ স্কিউনেস এন্ড জিরো স্কিউনেস। আমরা আজকের আরো একটি টপিক আছে, সেটা হলো কার্টোসিস, স্কিউনেস এন্ড কার্টোসিস। কার্টোসিসের ডেফিনিশনটাতে আসো। কার্টোসিস মেজার্স হাউ পিকড দ্য হিস্টোগ্রাম ইজ, অর্থাৎ যে হিস্টোগ্রামটা কি পরিমাণ উচ্চতায় আছে সেই মেজারমেন্টটাকে বলা হয় কার্টোসিস। Kurtosis characterize the relative thickness or flatness of a distribution compared to the normal distribution. অর্থাৎ thickness উচ্চতা বা flatness সমতলতা অ্যানালাইসিস করা হয় কার্টোসিস দিয়ে। আর কার্টোসিসের ক্লাসিফিকেশন হলো 3 প্রকার। এখানে 3 প্রকারের ক্লাসিফিকেশন আমি একটু সংক্ষেপে বলি। একটিকে বলা হয় প্লাটিকার্টিক,
প্লাটিকার্টিক হলো কার্টিসিস যদি শূন্যের চেয়ে ছোট হয় প্লাটিকার্টিক, আর এটা হলো ফ্ল্যাট কার্ভ বলা হয়। আরেকটি হলো লেপ্টোকার্টিক, যদি শূন্যের চেয়ে বড় হয়, একটি শূন্যের চেয়ে ছোট একটি শূন্যের চেয়ে বড়। আরেকটি হলো মেসোকার্টিক, যদি কার্টোসিসের মান শূন্য হয়। অর্থাৎ শূন্য এমন একটা টার্ম, এই তিনটা ভ্যালুর উপর ডেফিনিশন শূন্য দ্বারা ডিফাইন করা হয়েছে। একটি হলো প্ল্যাটিকার্টিক, একটি মেসোকার্টিক, আরেকটি হলো লেপ্টোকার্টিক। সো এই টার্মস তিনটিও আমাদের মনে রাখতে হবে। চলো পরের স্লাইডে আমরা গ্রাফগুলি দেখি। দেখিয়েছি যে লেপ্টোকার্টিক কাকে বলে। লেপ্টোকার্টিক হলো এই আমাদের ডান দিকের যে গ্রাফটা আছে, যে গ্রাফটা অনেক উচ্চতা এবং অনেক নিচুতে, হাই এন্ড থিন, এই লেপ্টোকার্টিকের মূল মন্ত্র। তো লেপ্টোকার্টিক কখন হয় সেই কন্ডিশনটা আমাদের জানা থাকতে হবে। কিছুক্ষণ আগে কিন্তু বলেছি আগের স্লাইডে, লেপ্টোকার্টিক হয় যদি কার্টোসিস ভ্যালুটা শূন্যের চেয়ে বড় হয়। ঠিক আছে, আর তার বিপরীতে হলো আরেকটা ডেফিনিশন এখানে বলেছি, লেপ্টোকার্টিক হলো শূন্যের চেয়ে বড় হলে কার্টোসিস ভ্যালু, আর কার্টোসিস ভ্যালু শূন্যের চেয়ে ছোট হলে প্লাটিকার্টিক। দেখো এখানে প্লাটিকার্টিক হলো এই তৃতীয় চিত্রটা হলো একেবারেই সমতলের সাথে ফ্ল্যাট টাইপের, এই হলো প্লাটিকার্টিক চিত্র। আর সর্বশেষ হলো যদি কার্টোসিস ভ্যালু 0 হয় তাহলে তাকে বলা হয় মেসোকার্টিক। এই কার্টোসিসের তিনটি ভ্যালুর উপরে নির্ভর করে তিনটা সংজ্ঞা ডিফাইন করা হয়েছে। এই সংজ্ঞাগুলি আমাদের শিখতে হবে। আমার মনে হয় আমরা আর বেশিক্ষণ আগাবো না, মাথায় ঢুকবে না। পরে আছে এখানে মেজার্স অফ কার্টোসিস, এগুলি পরের ক্লাসে পড়াবো। আর মোমেন্টস অফ ডিস্ট্রিবিউশন পরের ক্লাসে পড়াবো। পরের সেন্ট্রাল মোমেন্টস এর কতগুলি ফর্মুলা আছে। এই শেষের যে কয়েকটি স্লাইড, এই স্লাইডগুলি রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেমস নিয়ে আমরা আগামী ক্লাসে পড়াবো, কারণ অত কিছুর মধ্যে তোমাদের মাথায় নাও ঢুকতে পারে। জাস্ট আজকে ঢুকাবে যে স্কিউনেস কাকে বলে, স্কিউনেস এবং কার্টোসিস কাকে বলে, এই দুটো জিনিস। হ্যাঁ, এবং কখন আমরা স্কিউনেস পাবো, কার্টোসিস কত প্রকার এবং কার্টোসিসের ডেফিনিশন। আরো অনেক কিছু আছে, মেসোকার্টিক, প্লাটিকার্টিক, লেপ্টোকার্টিক, এগুলি দিয়ে আমরা কি বুঝি এগুলি আমরা পরের ক্লাসে আমরা। চলো একটু অ্যাটেন্ডেন্স দিয়ে আসি। ক্লাসে কয়জন আছো? 10 জন। আচ্ছা, আজকে 16 তারিখ। হাসিবুল আসম, রেকর্ডিংটা চালু আছে। আচ্ছা